আমার ভাগ্য যে এরকমের হবে আমি কখনো কোনোদিনও বুঝতে পারিনি। যাই হোক, আসলে স্বামীর ঘর, স্বামীর সংসার যে এমন একটা নিয়ামত, এটা কেউ ধরে রাখতে পারে, কেউ অকালেই ঝরে পড়ে যায়। তো আমার জীবনটাও এরকম হয়েছে। আমি চাচ্ছিলাম যে আমি যেন স্বামীর ঘরে টিকে থাকতে পারি, আর স্বামীর ঘর থেকে চলে যাওয়া মানে, ডিভোর্স নিয়ে চলে যাওয়া মানে একটা কত বড় একটা কলঙ্ক, সেটা একমাত্র একটা মেয়েই জানে। তা আমার জীবনেও এই ঘটনা ঘটেছে। বিয়ের দিন রাত্রে আল্লাহর কাছে দোয়া চাইছিলাম, হে আল্লাহ পাক, আমি যেন আমার শ্বশুর শাশুড়ি ননদ ভাসুরের কথা যেন গায়ে সহ্য করে নিতে পারি। এমন কোনো কাজ করো না যেন এই বাড়ি থেকে আমার চলে যেতে হয়। তবে আল্লাহ আর আমার কথা কই শুনলো। ঠিকই আমার উপরে যে অত্যাচারটা শুরু হয়েছে, কোনো মেয়ের কপালে যেন এরকমটা না হয়। আর যদি সেই পরিবারের একজন মানুষ যদি একটু ভালো থাকে, সেটা হচ্ছে স্বামী। কিন্তু স্বামী নামের বটগাছটাও আমার জীবনে ছিল না। শুধু সবসময় স্বার্থপরের মতন ভাবতো, নিজের ভালো মন্দটা বুঝতো। কখনো কোনোদিনও বউয়ের ভালোবাসা বা বউয়ের কোনো স্বীকৃতি বা ভালোবাসা বা সম্মান একটা পরের মেয়েকে আনছে, তাকে যে কিভাবে রাখতে হবে এই জিনিসটা বুঝতেও না, বোঝার চেষ্টাও করতো না, উল্টোটা সবসময় বুঝতো। যাই হোক, এই তো 2 বছর বিয়ে হয়ে গেছে, এর ভিতর দিয়ে আমার বাচ্চা কনসেপ্ট করছে। এই তো 2 মাস মাত্র আমার। এর ভিতর দিয়ে যেন সারাটা দিন রাত 24 ঘন্টা গাধার মতন খাটি, মুখ বুজে সহ্য করি, মুখতে কোনো নিঃশ্বাসও ছাড়ি না। তারপরেও যেন আমার শাশুড়ি আম্মা আমাকে ঝান্টা ঝুন্টো কথাবার্তা শোনাইতে না শোনাইতে, মানে তার জন্য একটা অভ্যাস হয়ে গেছে, আর আমারও জন্য শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তারপরেও যদি একমাত্র আমার স্বামীর একটু মুখের ভালোবাসা বা তার একটু সম্মান যদি পেতাম, তাহলে মনে হয় আজ আমার এতটা কষ্ট হতো না। তবে গন্ডারের চামড়ার মতন মোটা করে স্বামীর কথা, শ্বশুরের কথা, ননদের কথা, ভাসুরের কথা, শাশুড়ির কথা সবসময় সহ্য করতাম। আসলেও সকালবেলা 6টা বাজে আমার স্বামী অফিসে চলে যেত, আর রাত 10টা বাজে আসতো। সারাদিন আমার একটা বাচ্চাও নাই, কাকেও বা আমি সময় দিব? শাশুড়ি যা বলে সেটাই শুনতাম। যাই হোক, একদিনকে আমি হঠাৎ করে বাহিরে যাচ্ছি, সেটা হচ্ছে ডাক্তারের কাছে। আমার স্বামীও আমাকে নিয়ে গেল না, এমনকি আমার শাশুড়িও আমাকে নিয়ে গেল না। আমি 2 মাস আমার বাচ্চা পেটে। আমি এত বড় গরমে কিভাবে যে যাব আমি নিজেও টের পাচ্ছি না। আমার শাশুড়ি আমাকে একটা ছাতা ধরায় বলল, এই ছাতাটা মাথায় দিয়ে দ্রুতভাবে ডাক্তার দেখায় চলে আসবা। আর এতটাই পানির তৃষ্ণা লাগছে, আসার পরে আমি খুবই ক্লান্ত এবং আমার বমি বমি ভাব, অস্থিরতা লাগতেছে। আর আমাদের বাংলাদেশে তো কত গরম, আপনারা একটু চিন্তা করে দেখেন। ফ্রিজে 2 বোতল ঠান্ডা পানি রাখা আছে, আমি দেখেও আবার বসে থাকলাম। শাশুড়ি আম্মা আমাকে দেখে ড্রয়িং রুমে চলে আসলো, আর আমি আমতা আমতা মুখে আমার শাশুড়িকে বললাম, মা, ফ্রিজে ঠান্ডা পানি আছে, আমি কি একটু খেতে পারি? আমার শাশুড়ি আম্মা বলে উঠলো, বাসায় নর্মাল পানি আছে, সেইগুলোও খাও, আর ফ্রিজে পানি খাবা? মনে এমন ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে তুমি কুলির কাজ করে আসছো। শাশুড়ির এমন কথা শুনে আমার আর এখানে টিকতে ভাল লাগছে না। যাই হোক, আমি আমার বেডরুমে চলে গেলাম, যেয়ে দেখলাম আমার বেডরুমের পাশে একটা পানির বোতল আছে। সেই পানিটা অতটা ঠান্ডা না, যাক রোদের তাপে গরম হয়ে গেছে। তারপরেও কি আর করব, তৃষ্ণাতে বুকটা ফেটে আসতেছে, খুবই ক্লান্ত দুর্বল লাগতেছে। এখন বাজে প্রায় 12:30। আমি পানিটা খেয়ে আবার মুখটা রেখে দিলাম। আমার মনে হচ্ছে আমি যদি 2 ঘন্টা একটু রেস্টে থাকতে পারতাম, তাহলে আমার দুর্বলতা কেটে যেত। আসলে প্রথম প্রথম মা হচ্ছে, মায়ের বাড়িতেও যেতে দেয় না। মা বাবার এত ধন সম্পদ, আর্থিক অবস্থা এতও ভালো না, কোথায় বা যাব, স্বামীর ঘরে টিকে থাকতে হচ্ছে।